ঝাঁঝর বন নামে এক বন ছিল। সেই বন ছিল অনেক সুন্দর। সেখানে সব পশু পাখিরা অনেক আনন্দে দিন কাটাতো। আর ঝাঁঝর বনের পাশেই ছিল অন্য একটা বন। সে বনে দুষ্ট একটা হাতি ছিল। একদিন সেই দুষ্ট হাতি বলে, এই বনে আর থাকবো না, ঝাঁঝর বনে চলে যাব। শুনেছি ঝাঁঝর বন নাকি অনেক সুন্দর। যাই, এক্ষুনি রওনা দেই। এরপর দুষ্টু হাতি ঝাঁঝর বনে আসে। হাতির সামনে এক হরিণ শাবক চলে আসে। হাতি সেই শাবককে পায়ে পিষে মেরে ফেলে। তুমি আমার সন্তানকে কেন মারলে? আর তুমি কে? আমি কে সেই কৈফিয়ত আমি তোকে কেন দেব? আর হ্যাঁ, তোর বাচ্চা ইচ্ছে করে আমার সামনে চলে এসেছিল। আমার পায়ের নিচে পড়লে আমি কি করব? তুই আমার সন্তানকে কেড়ে নিয়েছিস, তোকে এর শাস্তি পেতেই হবে। আমি এক্ষুনি রাজা মশাইয়ের কাছে যাচ্ছি। আমি কাউকেই ভয় পাই না। যা, ডেকে নিয়ে আয় তোর রাজাকে। এরপর দুঃখী হরিণ কাঁদতে কাঁদতে যায় রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই, কি হয়েছে হরিণ? তুমি এভাবে কাঁদছো কেন? এক দুষ্ট হাতি আমার সন্তানকে পায়ে পিষে মেরে ফেলেছে। কি? কার এত বড় সাহস? আমি থাকতে আমার প্রজাদের উপর অত্যাচার করার সাহস করছে? আপনি চলুন রাজা মশাই, ওকে শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, চলো তো দেখি। আজ ওই বেটা হাতিকে ছাড়বো না। তারপর রাজা মশাইয়ের হরিণ হাতির কাছে যাওয়ার আগে দূর থেকে দেখে হাতি বনের সব গাছপালা ভেঙে ফেলছে। তা দেখে রাজা বলে, ওরে বাবা, এ তো দেখছি অনেক শক্তিশালী। এর সামনে গেলে তো আমিই টিকতে পারবো না। আমার হাড় হাড্ডি সব ভেঙে ফেলবে। আর এই হাতি তো আমাদের বনের না। রাজা মশাই, আপনি যদি নিজেই ভয় পান তাহলে আমরা এই হাতির হাত থেকে রক্ষা পাবো কি করে? আমি এই বিষয়টা পরে দেখবো। এখন হরিণ, তুমি এখন যাও, দেখি এই বেটাকে শায়েস্তা করার জন্য কোনো উপায় পাই কিনা। এরপর হরিণ মন খারাপ করে চলে যায় আর সিংহ হতাশ হয়ে তার গুহায় ফিরে যায়। এদিকে হাতি তার ভারী শরীর নিয়ে ঝাঁঝর বনের মাটিতে তাণ্ডব শুরু করে। হাতির তাণ্ডবে ঝাঁঝর বনের মাটি কেঁপে কেঁপে উঠছিল। হাতির তাণ্ডবে শেয়াল দৌড়ে তার গর্ত থেকে বেরিয়ে আসে। ভূমিকম্প শুরু হলো নাকি? এভাবে মাটি কাঁপছে কেন? এ কথা বলে শিয়াল দেখে হাতি বনের মধ্যে তাণ্ডব শুরু করেছে, তাই বনের মাটি কাঁপছে। এরপর হাতি শিয়ালের গর্তের উপর যেতে ধরে শিয়ালের গর্তটাকে ভেঙে দেয়। তা দেখে শিয়াল খুব রেগে যায় আর হাতির সামনে গিয়ে দাঁড়ায়। থামো, কে তুমি? আমার গর্ত কেন ভেঙে দিলে? আমি হলাম শক্তিশালী হাতি। পাশের বনেই থাকতাম। এই বন আমার খুব ভালো লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি এখানেই থাকবো। আর তোমার গর্ত নিজেই আমার পায়ের নিচে এসে পড়েছে, আমি ইচ্ছে করে ভাঙিনি। গর্তের কি পা গজিয়েছে নাকি যে হেঁটে হেঁটে পায়ের নিচে যাবে? আমার সামনে থেকে সরে যায় ছিচকে শেয়াল, না হলে তোকেও আজ পায়ের নিচে পিষে মেরে ফেলবো। না, এই ব্যাটার সাথে গায়ের জোরে পেরে ওঠা যাবে না। একে পরে দেখে নেব। আগে রাজা মশাইয়ের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। এরপর শিয়াল রাজা মশাইয়ের কাছে যায় আর রাজা মশাইকে সব কথা খুলে বলে। রাজা মশাই অনেক চিন্তায় পড়ে যায় আর শিয়ালকে বলে, এই হাতির সামনে গেলে এক নিমিষেই যে কাউকে মেরে ফেলবে। কি করা যায় শেয়াল? অন্য বন থেকে এসে আমাদের বনে অত্যাচার শুরু করেছে। এর একটা বিহিত করতেই হবে। আপনি চিন্তা করবেন না রাজা মশাই, এই হাতির একটা ব্যবস্থা করছি। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি শেয়াল সাথীদের সাথে কথা বলে কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করবই। হ্যাঁ শেয়াল, তাই করো। তবে সাবধানে করবে কিন্তু। ওই হাতির জন্য যেন আমার বনের আর কারো প্রাণ না যায়। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও আর গিয়ে ওই বেটা বজ্জাত হাতির একটা ব্যবস্থা করো। এরপর শিয়াল চলে যায়।
আর তার শেয়াল সাথীদের সাথে পরামর্শ শুরু করে। এতক্ষণে তো তোমরা বুঝতে পেরেছো যে আমাদের বনে এক দস্যু হাতি আক্রমণ করেছে। তোদের গায়ে তো শক্তি রে ছোকরারা, হাতি আক্রমণ করলে তো তোরা পালাতে পারবি, কিন্তু আমার যে কি হবে, আমি তো ঠিক মতো চলতেই পারি না, দৌড়াবো কি করে বল? দৌড়াতে হবে না গো দাদা, আমরা বুদ্ধি করে ওই বজ্জাত হাতিকে সাহায্য করব। তা কি করবি শুনি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তবে সেটা হাতির কাছে গেলেই বুঝতে পারবে। চলো আমরা এখন ওই হাতি বেটার কাছে যাই। এরপর সব শেয়াল মিলে হাতির কাছে যায়। তারপর হাতি ভাই, ও হাতি ভাই, তোমার সাথে আমরা কিছু কথা বলতে এসেছি। পুচকে শেয়াল, কি বলবি বল তাড়াতাড়ি, আমার আবার হাতে সময় নেই, পুরো বনটা ঘুরে দেখতে হবে। আসলে বনে সবাই বলছিল হাতি তো অনেক শক্তিশালী, তাই তাকে মশার সাথে একটা রেস করতে হবে। রেস? কিসের রেস? মশা আর তোমার মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। কি প্রতিযোগিতা? নদী পার হওয়ার প্রতিযোগিতা। মশা আর তোমার মধ্যে প্রতিযোগিতা হবে, যে আগে নদী পার হতে পারবে আমাদের বনে সেই অনেক শক্তিশালী হিসেবে প্রমাণিত হবে। আর এই প্রতিযোগিতার কথা বলতেই আমরা তোমার কাছে এসেছি। আমাকে দেখে কোন দিক থেকে তোর দুর্বল মনে হয়? কি বলছো হাতি ভাই, তুমি দুর্বল হবে কেন? তুমি তো অনেক শক্তির অধিকারী। আমি হলাম অগাধ শক্তির অধিকারী, আর তুই আমাকে মশার সাথে প্রতিযোগিতা করতে বলিস? পুচকে শেয়াল, লেভেলে আয় পুচকে শেয়াল, আমার সমকক্ষ কাউকে নিয়ে আয়, তবেই আমার সামনে আসিস। এখন সামনে থেকে সরে যা, না হলে সব কটাকে পিষে মেরে ফেলবো বলে দিলাম। ওরে বাবারে, পালা! এরপর সব শিয়ালরা হাতির সামনে থেকে পালিয়ে যায়। তারপর সব শিয়াল মিলে যায় রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই, ও রাজা মশাই! এ কি শিয়াল, তোমরা কোথা থেকে দৌড়ে এলে? ওই হাতির কাছে গিয়েছিলাম। ওই হাতি অনেক অহংকারী, বজ্জাত একটা হাতি কথাকার। তার সাথে তো কোনোভাবেই পেরে উঠতে পারছি না। এখন কি করা যায় বল তো শিয়াল, আমি তো খুব বিপদে পড়ে গেলাম। এখন এই বনটাকে আমি কি করে যে বাঁচাবো? কি যে করি রাজা মশাই, কোনো কিছুই তো মাথায় আসছে না। আমাদের কি তাহলে ওই হাতিকে রাজার মতো সম্মান করতে হবে নাকি? এভাবে চলতে থাকলে তো হাতি নিজেকে রাজা দাবি করে বসে থাকবে। একটা উপায় পেয়ে গেছি রাজা মশাই। এবার আর আমাদের চিন্তা করতে হবে না, বজ্জাত হাতিকে এবার শায়েস্তা করেই ছাড়বো। কি উপায় পেলে শিয়াল? আমাদের বনের পশ্চিম দিকে একটা গর্ত খুঁড়ে রাখবেন রাজা মশাই। গর্ত আবার কেন করতে যাব আমরা? মাথাটা কি গেল নাকি তোমার? আপনারা সবাই মিলে গর্ত খুঁড়ে জঙ্গল দিয়ে ঢেকে দেবেন, তারপর আমি হাতিকে নিয়ে আসবো সেই গর্তের কাছে। আপনারা সবাই জঙ্গলে লুকিয়ে থাকবেন, তারপর হাতি গর্তে পড়লে সবাই মিলে মাটি দিয়ে ঢেকে দেবেন। তখন দেখি হাতি কিভাবে বাঁচে। বাহ বাহ শিয়াল, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হচ্ছে দেখছি। তবে কি বলে ডাকবে হাতিকে শুনি? হাতিকে গিয়ে বলবো রাজা মশাই তোমাকে ডেকেছে, তোমার অভিষেক করে বনের রাজা বানাবে। এইটা কি বললে শিয়াল? না না, আমি আমার জায়গা হাতিকে কেন দেব? আরে রাজা মশাই, এটা তো একটা মিথ্যে মাত্র, হাতিকে ফাঁদে ফেলার একটা প্ল্যান। হা হা হা, আমি ভাবলাম সত্যি কি না। চলুন তবে আমরা যে যার কাজে লেগে পড়ি। এরপর সবাই পশ্চিমের বনে যায় গর্ত খুঁড়তে, আর এদিকে শিয়াল যায় হাতির কাছে। আজ তোকে মেরেই ফেলবো, তুই আবার এসেছিস এখানে? রাজা মশাই, আপনি আমাকে মারবেন না। রাজা মশাই? আপনার মতো শক্তিশালী এই বনে কেউ নেই, তাই রাজা মশাই আপনার অভিষেক করে আপনাকে এই বনের রাজা বানাবেন। রাজা মশাই বলেছেন আপনি ছাড়া এই বনকে কেউ আর রক্ষা করতে পারবে না। পশ্চিমের জঙ্গলে আপনার জন্য রাজা মশাই অভিষেকের ব্যবস্থা করেছে। চলুন
তাই চলো চলো তাহলে, আমি রাজা হব। এর থেকে খুশির খবর আর কি হতে পারে বলো শেয়াল? আমি রাজা হওয়ার পর তোমাকে তাহলে মন্ত্রী বানাবো। ঠিক আছে, চলুন এখন। এরপর শিয়ালের সাথে হাতি যায় পশ্চিমের জঙ্গলে। হাতি সামনে হাঁটতে থাকে আর শেয়াল পিছনে যেতে থাকে। তারপর শেয়ালের দেখানো পথে হাতি এগোতেই গর্তে পড়ে যায়। শেয়াল, আমি যে গর্তে পড়ে গেলাম, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। হাতিকে পড়তে দেখে রাজারা সবাই আড়াল থেকে বেরিয়ে আসে। তুই আমাদের খুব জ্বালিয়েছিস বজ্জাত হাতি, তাই তোকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছি আমরা। এখান থেকে একবার উঠতে পেলে তোদের একটাকেও ছাড়বো না। উঠতে পারলে তবেই না ছাড়াছাড়ির কথা বলবি। এই গর্তে সবাই মাটি দাও। এরপর সবাই মিলে গর্তে মাটি দিতে শুরু করে। আমাকে বাঁচাও, আমাকে মেরো না। হাতির চিৎকার কেউ শোনে না। অত্যাচারী হাতিকে মাটি চাপা দিয়ে ঝাঁঝর বনের সবাই আবার সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। বউ বউ, কোথায় গেলে তুমি? কি হয়েছে? এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? খেতে যে দিয়েছো, পানি কোথায়? তুমি খেতে শুরু করো, আমি পানি আনছি। বউ, তোমাকে এক কথা কতদিন বলবো বলো তো? খাওয়ার আগে 5 গ্লাস পানি খেয়ে তারপর খাওয়া শুরু করি। এটা তো নতুন না, সে কথা তো তুমি জানো। আচ্ছা, তুমি যে রোজ খাওয়ার আগে 5 গ্লাস পানি খাও, আবার আমাকেও খেতে বলো, এর কারণটা কি দয়া করে আমাকে বলবে কি? এটা কি তোমাদের বংশের রেওয়াজ? বউ, তোমার কথা শুনে আমার যে আজ অনেক হাসি পাচ্ছে। এই, তোমার হাসি থামাও তো থামাও, আগে আমার প্রশ্নের উত্তর দাও দেখি। বউ, হাসবো না তো কি করব? খাওয়ার আগে পানি খাওয়া কি বংশের রেওয়াজ হয় নাকি? তাহলে তুমি রোজ রোজ 5 গ্লাস পানি কেন খাও সেটা বলো দেখি। বউ, খাওয়ার আগে 5 গ্লাস পানি খেলে খাবার কম লাগবে, মানে পানি খেয়েই অর্ধেক পেট ভরে যায়। এই জন্যই তো আমি খাওয়ার আগে 5 গ্লাস পানি খাই। বউ, আমার অনেক বুদ্ধি তাই না? ওরে হারামজাদা, তুই খাওয়াতেও কিপটামি করিস? বউ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হাজার হলো আমি তোমার স্বামী, এ কথা তুমি ভুলে যেও না। দাও আগে পানি খাই। সে কথা তো আমার সাততালি দেওয়া শাড়ি দেখলেই মনে হয়। বউ, চিন্তা করো না, এবার ফসল উঠলে তোমাকে নতুন একটা শাড়ি কিনে দিব। কি হলো, অর্ধেক খাবার রেখে উঠছো কেন? বউ, এই অর্ধেক খাবার রেখে দাও, আমি পরে এসে খাবো। ঠিক আছে, এই কিপ্টে স্বামীকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। বাঘ মামা, বাড়িতে আছো নাকি? আরে এই কিপটে বিট্টু আমায় ডাকছে কেন? এর আগের বার তো জমি চাষ করে আমাকে কম টাকা দিয়েছিল, এখন আবার কেন ডাকছে? হ্যাঁ আসছি, বল কি বলবি? বাঘ মামা, আমার রাস্তার পাশে যে জমিটা আছে এটা তোমাকে চাষ করে দিতে হবে। দেখ ভাগ্নে, আমি তোর জমি চাষ করে দেব, তবে আগের বারের মতো ঠকাতে পারবি না। আচ্ছা বাঘ মামা, তুমি তাহলে ট্রাক্টর নিয়ে আসো। কি বাঘ মামা, হলো তোমার জমি চাষ করা? হ্যাঁ ভাগ্নে, এই তো আর একটু আছে বাকি। ভাগ্নে, জমি চাষ করা শেষ, এবার তাহলে টাকাটা দে। বাঘ মামা, এই নাও তোমার টাকা। কিরে ভাগ্নে, আমাকে তুই 200 টাকা কম দিলি কেন? বাঘ মামা, তুমি জমি চাষ করতে গিয়ে
2বার রেস্ট নিয়েছো, তাই তো তোমাকে 200 টাকা কম দিলাম। এখন যাও তো, যাও মামা, এখান থেকে কেটে পড়ো, আমাকে আবার জমিতে বীজ রোপণ করতে হবে। ভাগ্নে, কাজটা তুই ঠিক করলি না। শোন ভাগ্নে, মিতব্যয়ী হওয়া ভালো, কিন্তু কিপটে হওয়া ভালো নয়। দাঁড়া, এই কিপটে আমি নিয়ে তোকে একটা গান শোনাই। পিঁপড়া খাবে বড় লোকের ধন ও বিট্টু রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। বউ, কোথায় তুমি? কি হয়েছে, ডাকছো কেন? জমি তো চাষ করলাম, এখন বলো তো জমিতে কি লাগাই? ওগো, আমি বলি কি, জমিতে তুমি গাজর চাষ করো। পাশের বাড়ির মিসকে দাদা গাজর চাষ করে অনেক লাভবান হয়েছে। বউ, কথাটা তুমি ঠিকই বলেছো, তাহলে আমি যাই, বাজার থেকে গাজরের বীজ নিয়ে আসি। হ্যাঁ, তাই করো। ওগো, একটু দাঁড়াও। কেন? বাজারে যাবে খালি পায়ে? এই নাও জুতা। বউ, তুমি যে কি বলো না, এত দামি জুতা পরে এই কাদার মধ্যে হাঁটবো? তাহলে তো আমার জুতা বেশি দিন লাস্টিং করবে না। মরণ, তাহলে জুতোগুলো বগলে নিয়ে যাও, তাহলে অন্তত সবাই জানতে পারবে যে তোমার জুতো আছে। বউ, তুমি তো দেখছি বুদ্ধির উড়োজাহাজ হয়েছো। দাও দাও, জুতাগুলো দাও, আমি বরং জুতা পায়ে না দিয়ে বগলে নিয়ে যাই, তাহলে তো কেউ বলতে পারবে না জুতা ছাড়া বাজারে এসেছি। কি বিট্টু ভাই, তুমি দেখছি জুতা পায়ে না দিয়ে বগলে নিয়ে যাচ্ছ বাজারে। তাতে তোমার কি, দোকানদারি করছো সেটাই করো, কে জুতা পায়ে পড়লো না মাথায় পড়লো সেটা তোমাকে দেখতে হবে না। তেরে বেটা হার কিপটে, কে মনে হয় চেতে গেছে। না না, ওকে চেতানো যাবে না, তা না হলে হিতে বিপরীত হয়ে যাবে। তা বিট্টু ভাই, তুমি আমার দোকানে কেন? চানাচুর খাবো তাই। তোর বিট্টু ভাই, কি যে বলো না, আমার কাছে তো চানাচুর নেই, আছে শুধু ফসলের বীজ। তাই? তাহলে আমাকে গাজরের বীজ দাও তো। এই নাও গাজরের বীজ, এই নাও টাকা। বিট্টু ভাই, এখানে তো 20 টাকা কম। আরে বানর ভাই, এই 20 টাকার বদলে গাজর হলে গাজর দিয়ে যাব। ইস, এই অসময়ে আবার আমার হিসু পেলো। লে হালুয়া, কি আর করার, যাই গাছের আড়ালে গিয়ে কাজটা সেরে আসি। হিসু তো করা শেষ, তাহলে এখন জমিতে যাই, আর এই গাজরের বীজগুলো জমিতে রোপণ করি। এই শিয়ালটা কি বললো? গাজরের বীজ? গাজরের বীজ জমিতে রোপণ করবে? ইস, কতদিন হয়ে গেল গাজর খাই না। সেই বেঁচে থাকতে কবে যে গাজর খেয়েছিলাম সেটা আমি ভুলে গেছি। যাই, আমি বড় হয়ে বেটা শিয়ালের পিছনে আর দেখে আসি বেটা শিয়াল কোন জমিতে গাজর লাগায়। তারপর গাজরগুলো বড় হলে তখনই আমি সব গাজর খেয়ে শেষ করব, আর এটাই হবে আমার ছায়ার উপরে হিসু করে শাস্তি। জমিতে এসে গেছি, এবার তাহলে গাজরের বীজগুলো জমিতে ছিটিয়ে দেই। এটাই তাহলে ওই গাজরের ক্ষেত। বেটা পাজি শিয়াল, কর কর, বেশি করে গাজরের বীজ রোপণ কর। এই গাজর আর তোর কপালে জুটবে না। আমি বরং আমার আস্তানায় আজ ফিরে যাই। গাজর যখন বড় হবে তখন এসে গাজর খাবো। বীজ তো রোপণ করলাম, এবার তো খেতে পানি দিতে হবে।
টাকা খরচ করে তো আমি খেতে পানি দেব না। ওই তো পাশের খেতে দেখছি পানিতে ভরা। আমি বরং এক কাজ করি, ওই ক্ষেতের আইল কেটে দেই, তাহলে ওই ক্ষেতের পানি সব আমার ক্ষেতে চলে আসবে। হি হি হি। লে হালুয়া, আমাকে আর টাকা খরচ করতে হবে না। হি 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 হি। কি ব্যাপার, আমার জমির পানি কোথায়? এক্ষুনি তো আমি মোটর দিয়ে পানি দিলাম। এ কি, আমার জমির পানি তো সব বিট্টুর জমিতে যাচ্ছে। বিট্টু, এই কাজ তুই করেছিস? না মানে ইয়ে, তবে রে, দাঁড়া কিপটে বিট্টু, তোকে আমি এই কাস্তে দিয়ে কেটেই ফেলবো। বিট্টু রে বিট্টু, পালা রে পালা। বউ, চলো আমরা আমাদের গাজরের জমিটা দেখে আসি, গাজরগুলো তোলার উপযুক্ত হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এক্ষুনি যাই। আরে বউ, এবার তো আমাদের গাজরের বাম্পার ফলন হয়েছে। লে হালুয়া, সত্যি বলছি বউ, এসব তোমার বুদ্ধির জন্য হয়েছে। তুমি জমিতে গাজর লাগাতে না বললে আমরা এত বাম্পার ফলন পেতাম না। ওগো, আমি তো উছিলাম মাত্র, সবই তো করেছেন আমাদের আল্লাহ। কিরে বিট্টু, বৌমাকে নিয়ে গাজরের জমিতে কি করিস? বাঘ মামা, এমনিতে এসেছি জমি দেখতে। বাঘ মামা, তুমি না বলেছিলে আমার ধন নাকি পিঁপড়ে খাবে? দেখো দেখো আমার কত বাম্পার ফলন হয়েছে। বিট্টু ভাগলে, আমি তো বলেছিলাম তোর কিপটেমির কারণে। তা শোন বিট্টু, দু একদিনের মধ্যেই গাজরগুলো ঘরে তুলবি। আমাকে এসেছে জ্ঞান দিতে। এত তাড়াতাড়ি গাজর তুললে তো মনে হচ্ছে কম ফলন পাবো, তাই আমি আরো 10 দিন পর গাজর তুলবো। এই 10 দিনে আমার গাজরগুলো আরো বড় হবে আর আমি আরো বেশি টাকা পাবো। লে হালুয়া, হি 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 হি। কিরে ভাগ্নে, একা একা বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো বাঘ মামা, তুমি এখান থেকে যাও তো যাও। আজকাল দেখছি কাউকে ভালো বুদ্ধি দেওয়াটাই ঠিক না। ওগো, বাঘ মামা তো ঠিক কথাই বলেছে, চলো আজই গাজরগুলো তুলে বাড়ি নিয়ে যাই। দূর বউ, বাঘ মামার কথা ছাড়ো তো, আমার কথা শোনো। আরো 10 দিন পরে এই গাজরগুলো অনেক বড় হবে, তখন বিক্রি করে অনেক বেশি টাকা পাবো। লে হালুয়া। ওগো, তুমি তো ঠিকই বলেছো, চলো আমরা তাহলে বাড়ি যাই। অনেক দিন তো হয়ে গেল, মনে হচ্ছে গাজরগুলো বেশ বড় হয়েছে। যাই, গাজরগুলো গিয়ে খেয়ে আসি। এ কি, আমার জমির সব গাজরগুলো তো এই পেতনি খেয়ে ফেলছে। বউ, তাড়াতাড়ি এসো। এই পেতনি, তুই আমার স্বামীর জমির গাজর খাচ্ছিস কেন? এই, তোর স্বামী আমার ছায়ার উপরে হিসু করেছিল, তাই গাজর খেয়ে আমি এর প্রতিশোধ নিলাম রে, প্রতিশোধ। গাজর খাওয়া শেষ, এবার আমি আসি। আমার গাজরগুলো সব খেয়ে ফেললো এই পেতনি। আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব? কি ভাগ্নে, আমার কথা না শোনার ফল পেলি তো? এখন তো দেখছি ওই কিপ্টের গানটা উল্টো করে গাইতে হবে। ও সোনা রে, পেতনি খেলো কিপ্টে বিট্টুর ধন। ও সোনা রে, পেতনি খেলো কিপ্টে বিট্টুর ধন। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। কি রে মা শিলু, স্কুলে যাবি না? তাড়াতাড়ি ওঠ মা, আর কত ঘুমাবি? ওহ মা, আর একটু ঘুমাই, তারপর উঠছি। মা রে, আর ঘুমালে তো
তুই ক্লাসে যেতে পারবি না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওঠ মা, ওঠ। আচ্ছা আচ্ছা, উঠছি মা, আর টেকো না। বউ, শিলু কি রেডি হয়েছে? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি ওর টিফিনটা দিয়ে দেই। শোন শিলু, তোর ব্যাগে আমি টিফিন দিয়ে দিয়েছি, টিফিনে কিন্তু সব খাবার খাবি। ঠিক আছে মা, আমি রেডি। বাবা চলো তাহলে স্কুলে যাই। হ্যাঁ হ্যাঁ মা, চল তাড়াতাড়ি। বউ, থাকো তাহলে, আমরা আসি। আচ্ছা, সাবধানে যেও। মা টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ রে মা। তারপর বিট্টু শিয়াল তার মেয়েকে অটোতে করে স্কুলে নিয়ে যায়। জামা যা, মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে বাবা। এরপর বিট্টু শিয়াল অটো নিয়ে ভাড়া মারতে চলে যায়। এই শিয়াল ভাগ্নে, দাঁড়া দাঁড়া। বাঘ মামা, কোথায় যাবে? এখন তো বাজারে যাব। শোন শিয়াল ভাগ্নে, কাল আমাকে আমার পরিবার সহ শিয়ালপাড়া বনে নিয়ে যেতে পারবি? খুব পারবো, কিন্তু মামা তোমার বাড়ির রাস্তা তো ভালো না, তাই কালকে আমার বাড়িতে আসবে, ওখান থেকেই তোমাদেরকে শিয়ালপাড়া বনে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমাকে বাজারে নিয়ে যা, আর কাল সকালেই কিন্তু শিয়ালপাড়া বনে যাব। আচ্ছা ঠিক আছে বাঘ মামা। এরপর বাঘ বিট্টু শিয়ালের অটোতে উঠে বসে। বাঘ মামা, বাজারে এসে গেছি। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালে এই বিট্টু ভাগ্নে, বাড়িতে আছিস? আরে বাঘ মামা, বাঘিনী মামি, আপনারা? হ্যাঁ, আমরা ওই শিয়ালপাড়া বনে যাব, তাই তো বিট্টুর কাছে এলাম। বিট্টু কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। ওমা, বেলা দেখছি অনেক বড় হয়ে গেছো। আন্টি, শিলু কোথায়? শিলু তো ঘরে, দাঁড়াও, শিলুকে ডাকছি। শিলু, দেখে যা মা, কে এসেছে। আরে বেলা, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। জানিস শিলু, আমি না বাবা মায়ের সাথে তোর বাবার অটোতে করে শিয়ালপাড়া বনে যাচ্ছি মেলা দেখতে। তুই যাবি? না বেলা, শিলু যাবে না, ওর স্কুল আছে। না মা, আমি আজ স্কুলে যাব না। আমি বেলার সঙ্গে মেলা দেখতে যাব। শিলু, বেশি জেদ করো না, কদিন পরেই তোমার পরীক্ষা, এ সময় ক্লাস মিস দেওয়া ঠিক হবে না। না মা, আমি বেলার সঙ্গে মেলাতে যাবই যাব। কি হয়েছে শিলু মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? বাবা, আমি বেলার সঙ্গে শিয়ালপাড়া বনে যাব, মেলা দেখতে যাব। মা আমাকে কিছুতেই মেলায় যেতে দিচ্ছে না। শিয়াল ভাগ্নে, শিলু যখন আমাদের সঙ্গে মেলা দেখতে যেতে চাইছে, তবে যাক না, তুইও তো আছিস। বাঘ মামা ঠিকই বলেছে চুমকি, মেয়েটা যাক না, আমি তো যাচ্ছি ওদের সঙ্গে। ঠিক আছে, বাঘ মামা যখন বলছে তখন যেতে দিচ্ছি। কি মজা, কি মজা, শিলু আমাদের সঙ্গে মেলা দেখতে যাবে। চল শিলু, আমরা অটোতে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, চল বেলা। মা, তুমি কি কিছু খাবে বলো? আসার সময় মেলা থেকে তোমার জন্য নিয়ে আসবো। না রে মা, আমি কিছুই খাবো না। ওগো, সাবধানে অটো চালিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনারা অটোতে উঠে বসুন। এরপর বিট্টু শিয়াল তার অটো চালাতে থাকে আর মনের সুখে গান গাইতে থাকে। মেলায় যাই রে, মেলায় যাই রে, শিয়ালপাড়া বনে ওই মেলা বসেছে, মেলায় যাই রে। এমন সময় একটা বড় ট্রাকের সাথে বিট্টু শিয়ালের অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করে। শিলু, শিলু, শিলু কোথায় মা? শিলু, ওই তো শিলু, দেখা যাচ্ছে শিলুকে। শিলু, ওঠ মা ওঠ। এ কি, শিলু তো নিঃশ্বাস নিচ্ছে না। হে আল্লাহ, এ কি করলে তুমি? আমার মেয়েকে কেন কেড়ে নিলে? আমি এখন চুমকিকে গিয়ে কি জবাব দিব? বাঘ মামা, বাঘিনী মামি, ওরাও তো দেখছি মারা গেছে। বেলা, বেলা, ওই তো দেখছি বেলা বেঁচে আছে।
মা, বাবা, তোমরা কোথায়? মারে, তোর বাবা মা মারা গেছে, তারা যে আর বেঁচে নেই। না, এটা হতে পারে না। এখন আমি কার কাছে যাব? কে আমাকে দেখবে? বেলা, মা আর কাঁদিস না মা, শুধু তোর বাবা মা মারা যায়নি, আমার শিলু মাও মারা গেছে। আর কাঁদিস না রে মা, আমি আমার নিজের মেয়ের মতো তোকে আদর যত্ন করে বড় করে তুলবো। আমার ভুলের জন্য আজ এমন দুর্ঘটনা ঘটেছে। চল মা, আমার সাথে চল, আমার বাড়িতে চল। এই কথা বলে মিটু শিয়াল বাঘের মেয়েকে তার সাথে করে বাড়িতে নিয়ে যায়। বউ, বউ, ও বউ। এ কি, তোমার শরীর থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোমার? বেলারও দেখছি একই অবস্থা। ওগো, শিলু কোথায়? কি হলো? কথা বলছো না কেন? কি হয়েছে বলো? বউ, বউ, শিলু আর নেই, আমাদের মাঝে নেই আর। বউ, শিলু আর নেই। নেই মানে? শিলু কোথায় গেছে? শিলু এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, এ হতে পারে না। শিলু! বউ, বউ, আর কেঁদো না। বাঘ মামা, বাঘিনী মামি ওনারাও তো মারা গেছে, শুধু বেলা আর আমি বেঁচে আছি। এই শয়তান মেয়েটাকে কেন এনেছো এখানে? ওকেও মেরে ফেলো। এসব তুমি কি বলছো বউ? আমি যা বলছি সব ঠিকই বলছি। এই শয়তান মেয়ের কথায় আর ওর বাবার কথায় তো আমি আমার মেয়েকে যেতে দিয়েছিলাম। আমার শিলুর মৃত্যুর জন্য এই শয়তান মেয়েটা আর তার বাবাই দায়ী। এই শয়তান মেয়ে, ভাগ, ভাগ এখান থেকে। আমার চোখের সামনে আর আসবি না। চুমকি, তুমি বাপ মা মরা মেয়েটার সাথে এমন খারাপ আচরণ করছো কেন? ও তোমার কি ক্ষতি করেছে? ও আমার মেয়েকে খেয়েছে। এখানে আমি দোষ করেছি। আমি যদি গান গিয়ে অমনোযোগী না হতাম তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটতো না। এখানে তো বেলার কোনো দোষ নেই। আমরা শিলুকে হারিয়েছি, আর বেলা তার বাবা মাকে সব হারিয়ে এতিম হয়ে আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বেলা আজ থেকে আমাদের মাঝে শিলু হয়েই থাকবে। বেলা, আজ থেকে আমরাই তোর বাবা মা। এখন থেকে আমাদেরকে বাবা মা বলে ডাকবি মা। মা, তুমি আর কেঁদো না। বাবা তো বললো এখন থেকে আমি তোমাদের শিলু হয়েই থাকবো। চুপ কর, অলক্ষী মেয়ে কথাকার। তোর জন্যই আমি আমার শিলুকে হারিয়েছি। তোকে আমি কখনোই শিলুর জায়গা দিতে পারবো না। এই কথা বলে চুমকি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বেলা, মা, তুই তোর মায়ের কথায় কিছু মনে করিস নে। মেয়েকে হারিয়ে তোর মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে বুঝি। চল মা, চল ঘরে চল, তোর কাটা জায়গায় মলম লাগিয়ে দেই। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন কই রে বেলা মা, কই? তাড়াতাড়ি আয়, স্কুলের যে দেরি হয়ে যাচ্ছে। এই তো বাবা, আমি রেডি। ওগো, তুমি এতটাই পাষাণ যে মেয়ের জন্য আমরা আমাদের শিলুকে হারিয়েছি, সেই মেয়েকে তুমি স্কুলে নিয়ে যাচ্ছ? কেমন বাবা তুমি? চুমকি, এক কথা কতবার বলবো? বেলার জন্য নয়, আমার ভুলের জন্যই শিলু, বাঘ মামা, বাঘিনী মামির মৃত্যু হয়েছে। তবুও তুমি শুধু শুধু মেয়েটাকে অলক্ষী বলছো। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝি। এই বাঘের বাচ্চাটা তোমাকে জাদু করেছে, আর সেই জন্যই তুমি নিজের মেয়ের হত্যাকারী মেয়েটাকে এত ভালোবাসছো। মা, আমি তো শিলুকে মারিনি, তবু কেন তুমি আমার সঙ্গে এমন করো? এই এই শয়তান মেয়ে, খবরদার বলছি, তুই আমাকে মা বলে ডাকবি না। যেখানে যাচ্ছিলি সেখানে যা। চল মা, চল আমরা স্কুলে যাই। এরপর বিট্টু শিয়াল বেলাকে স্কুলে পৌঁছে দিয়ে আবারও ভাড়া মারতে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এভাবে থাকলে তো চলবে না। ওই শয়তান মেয়েকে মেরে আমার শিলু হত্যার প্রতিশোধ নিতে হবে। বেলা মা, বেলা মা, তুই কোথায়? এদিকে আয় তো একবার। কি হয়েছে বাবা, আমাকে ডাকছিলে কেন? এই দেখ মা, তোর জন্য আমি কতগুলো খেলনা এনেছি। যা মা, যা, এগুলো দিয়ে খেলা কর গিয়ে। বলি, সংসারের আয়না করে
ওই খুনি মেয়েটার জন্য খেলনা আনলে কেন? খেলনা না আনলে হতো না? এত আদিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। বাবা, আমার খেলনা লাগবে না, তুমি বরং এই খেলনাগুলো ফেরত দিয়ে এসো। না রে মা, এই খেলনাগুলো আমি তোর জন্য এনেছি। এই খেলনা আমি ফেরত দিতে পারবো না। তুই তোর মায়ের কথায় মন খারাপ করিস না রে মা। বাবা, মা তো ঠিকই বলেছে, খেলনা কিনে শুধু শুধু সংসারের টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তুমি বরং খেলনাগুলো ফেরত দিয়ে আসো। মারে, তুই তোর মায়ের কথা শুনিস না তো। খেলনাগুলো দিয়েই তুই খেলা কর, আমি অটো নিয়ে গেলাম। এই কথা বলে বিট্টু শিয়াল আবারও অটো নিয়ে চলে যায়। এই বেলা, যা তো রান্নাঘরে গিয়ে রান্নাটা কর গিয়ে। আমার শরীরটা আজ ভালো লাগছে না। কিন্তু মা, আমি তো অনেক ছোট, আমি তো রান্না করতে পারি না। যেভাবে পারিস সেভাবেই কর গিয়ে। ঠিক আছে মা। এরপর বেলা রান্নাঘরে যায় রান্না করতে, কিন্তু চুলায় আগুন ধরাতে গিয়ে আগুন বেলার গায়ে লেগে যায়। একে, আগুন তো আমার গায়ে লেগে গেছে। মা, মা, বাঁচাও, বাঁচাও আমাকে, আমার গায়ে যে আগুন লেগেছে। মা, মা, আমি যে পুড়ে যাচ্ছি, বাঁচাও। বেলা চিৎকারে চুমকি শিয়ালিনী রান্নাঘরে চলে আসে। বেশ হয়েছে, শয়তান খুনি মেয়ে, আমার শিলুকে মেরেছিস। তুই এবার এই আগুনে পুড়ে মর। এটাই তোর শাস্তি। মা, বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে আগুন থেকে বাঁচাও। মা, আমি যে পুড়ে যাচ্ছি। আহ 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 চুমকি, কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বেলা কোথায়? নেই মানে বেলা কোথায় গেছে? বেলা আগুন নিয়ে খেলা করতেছিল, আর তখন আগুনে পুড়ে মারা যায়। আমি তখন বাড়িতে ছিলাম না। বেলা মারে, আমি তোর মাঝেই আমার শিলুমাকে খুঁজে পেয়েছিলাম, তুইও আমাকে ছেড়ে চলে গেলি। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। একদিন রাতের বেলা চুমকি আর বিট্টু শিয়াল যখন ঘুমোচ্ছিল, তখন মা, মা, ও মা। কে কে আমাকে মা বলে ডাকছে? ওখানে কিসের আলো জ্বলছে? ওগো, তাড়াতাড়ি ওঠো, দেখো তো ওখানে কিসের যেন একটা আলো জ্বলছে। কই চুমকি, আমি তো কোনো আলো দেখতে পাচ্ছি না। এ কি, আলোটা তো দেখছি আমার দিকে আসছে। তাই তো, এটা আবার কিসের আলো? ওগো, আমার তো খুব ভয় লাগছে। মা, বাবা, আমি তোমাদের বেলা। বেলামা, বেলামা, তুই তো মরে গেছিস, তুই এখানে কিভাবে এলি? বাবা, আমি মরে যেতাম না, মা যদি আমাকে একটু সাহায্য করতো। কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, সেদিন মা আমাকে রান্না করতে দিয়েছিল। আমি চুলোয় আগুন ধরতে গিয়ে আমার গায়ে আগুন ধরে যায়। মা আমার চিৎকার শুনে সেখানে আসে, কিন্তু মা আমাকে সাহায্য করে না। তোর মা যে বললো তুই আগুন নিয়ে খেলতে গিয়ে মারা গেছিস, আর সেই সময় তোর মা বাড়িতে ছিল না। মিথ্যে বাবা, মা তোমাকে সব মিথ্যে বলেছে। এখন আমি আমার হত্যার প্রতিশোধ নেব। ওগো, তুমি আমাকে এই বেলা পেতনির হাত থেকে বাঁচাও। চুমকি, তুমি বেলার সঙ্গে অনেক অন্যায় করেছো, তোমাকে অন্যায়ের শাস্তি তো পেতেই হবে। বেলা, তুই তোর হত্যার প্রতিশোধ নে মা। তারপর বেলা তার জাদু দিয়ে চুমকির গায়ে আগুন ধরিয়ে দেয়। আহ, মরে গেলাম গো। বেলা মা, আমাকে বাঁচা মা, বাঁচা। খুব কষ্ট হচ্ছে মা, তাই না? এমন কষ্ট আমারও হয়েছিল, তারপরও তুমি আমাকে সাহায্য করোনি। এখন বোঝো আগুনে পোড়া কত যন্ত্রণা। আহ আহ, মরে গেলাম। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। না রে মা,
তুই যা করেছিস ঠিক করেছিস। বাবা এবার আমি আসি, বিদায়। চুমকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি পাপ করেছো, তাই তোমার পাপের শাস্তি তোমাকেই ভোগ করতে হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। ভাই ভাই ও ভাই, একটু পানি হবে? অনেক যে তেষ্টা পেয়েছে। আরে ধুর, আমি কি রাস্তায় পানি নিয়ে বের হয়েছে নাকি? আসলে অনেক দূর থেকে এসেছি তো, তাই অনেক তেষ্টা পেয়েছে। আমার হাতে এত বাজার সদাই দেখে মনে হচ্ছে না আমি বাজার করে আসলাম এদিক দিয়ে। তাহলে এখন তুমি বলো, আমি পানি পাবো কোথায়? আমার হাতেও তো অনেক বাজার সদাই। আসলে ভাই জানেন কি, আমি তো এই গ্রামে বিয়ে করেছি, তাই শ্বশুর বাড়ি যাচ্ছি। ও তাই বলো, আমারও বাড়িতে মেহমান আসবে তো, তাই তো অনেক বাজার করে আনলাম। তা কোন বাড়িতে যাবে তুমি বাছা? আমি আসলে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম তো, তাই এর আগে শ্বশুর বাড়ি কখনো যাইনি। আমার আগে আমার বউকে বাপের বাড়ি পাঠিয়েছি, এবার আমি যাচ্ছি। কোন বাড়িতে যাবে তুমি? নামটা তো বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি তো যাব ওই কিপটা রহিমের বাড়ি। এই পথিক যে রহিমের জামাই, সেটা রহিমের বুঝতে আর বাকি রইল না। তারপর রহিম মনে মনে ভাবে, এই হতচ্ছাড়াটাই তাহলে আমার জামাই? এই ফালতু বেয়াদবটাকেই তাহলে আমার মেয়ে বিয়ে করেছে? এই যে ভাই, কিপটা রহিমের কথা শুনে চুপ হয়ে গেলেন যে? তা বলি, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে ভাই মনে হয় শুনি? আরে ভাই চাচা, এই একই। চলুন তো মশাই, একটু দেখিয়ে দিন না কোন দিকে যাব। রহিম যে কিপটা, এ কথাটা তোমাকে কে বলেছে শুনি? আমার বউ হিয়া আমাকে বলেছে। ও বুঝেছি, ঘরের শত্রু বিভীষণ। কি বললেন বুঝলাম না তো। তোমাকে আর বুঝতে হবে না এসব। চলো চলো, আমার সাথে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমায় তোমার কিপ্টে শ্বশুর বাড়িতে। আপনি নিয়ে যাবেন মানে? তাহলে তো ভালোই হলো, চলুন যাওয়া যাক। এমন জামাই দেখে রহিম খুবই বিরক্ত। এরপর দুই জামাই শ্বশুর মিলে বাড়িতে যায়। তুমি এসেছো? মা দেখো, তোমার জামাই এসেছে। হিয়ার ডাকে তার মা চলে আসে। বাবা জীবন, ভালো আছে তো? হ্যাঁ মা, ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন তো? তা আমার শ্বশুর মশাই কোথায়? আরে কি বলছো এসব? উনি তো... তুমি থামো তো, অনেক বাজার নিয়ে এসেছি। এই নাও, লাউ, কুমড়ো, 1 কেজি মুড়ি আর মাথা গুনে গুনে 4খানা মিষ্টি এনেছি। এই ধরো তো ধরো। ও হ্যাঁ, আর উনি তো আমাকে অনেক সাহায্য করেছে, আর ওনার জন্যই এই বাড়িতে আমি সহজেই আসতে পেরেছি। আর আমি তো গুনে গুনে 4টা মিষ্টি এনেছি, তাই আপনাকে কিভাবে দেই? তাই আপনাকে এই 1 মুঠো মুড়ি দিচ্ছি, এটাই খেয়ে যান। এরপর এক মুঠো মুড়ি যেই না রহিমের কাছে নিয়ে যায়। এই থামো তো, তুমি থামো। উনিকে তুমি জানো? আমি তো ওনাকে ভাই বলেই ডেকেছি, তাহলে উনি আমার তো ভাইই হবে। চুপ, একদম চুপ। ফালতু লোক কোথাকার। উনি হলেন আমার বাবা, মানে তোমার শ্বশুর।
ইনি আমার শ্বশুর। বউয়ের মুখে এমন কথা শুনে জামাই তো পুরো অবাক। জামাই আর কোনো পথ খুঁজে না পেয়ে শ্বশুরের গিয়ে পা ধরে কান্না শুরু করে দেয়। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি না বুঝে ভুল করেছি বাবা। আমি না জেনেই আপনাকে ভাই বলে ডেকে ফেলেছি বাবা। এই হিয়া, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। এই, তুমি আর কোনো কথা বলবে না। চলো তো চলো, আমার সাথে চলো। এরপর হিয়া তার স্বামীকে নিয়ে ঘরে যায়। তারপর জামাইয়ের জন্য রান্না করতে যায় হিয়ার মা। হিয়া, এই হিয়া, এদিকে আয়। কি হলো মা? দেখ তোর বাবার কাণ্ড। ছোট একটা তেলাপিয়া মাছ আর কচু শাক, লাল শাক এনেছে। এগুলো দিয়ে কি কেউ নতুন জামাইকে খেতে দেয় নাকি? কি হয়েছে? তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? নতুন জামাইকে মাংস, পোলাও, বড় মাছের মাথা এসব দিয়ে খেতে দিতে হয়, আর তুমি এসব কি এনেছো? শাক আর তেলাপিয়া মাছ? লজ্জায় তো আমার এই মাথা কাটা যাচ্ছে। ছি, 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 ছি। বাবা, ভালোবেসে বিয়ে করেছি বলে আমি কিন্তু বানের জলে ভেসে যাইনি। খুব তো নতুন জামাই করছো। নতুন জামাই যে প্রথমবার শ্বশুর বাড়িতে এলো, কই ভালো কিছু তো নিয়ে আসতেই পারতো। তা না করে লাউ কুমড়ো মুড়ি আর 4টে মিষ্টি নিয়ে এসেছে। আর এসে কিনা আমাকে ভাই বলে ডাকে। নিজে খুব ভালো, কিপটে লোক কোথাকার। মা, বাদ দাও তো, রান্না করো। আমার হাঁস মুরগি আছে, ওগুলোই আমি আমার জামাইকে রেতে খাওয়াবো। তুমি যাও তো এখান থেকে। সারা জীবন টিপটিমি করেই গেল, নতুন জামাই বলি কথা। এই রে, এসেছে আমার খাদক জামাই। এবার বুঝি বাড়ির হাঁস মুরগিগুলো সব খেয়ে ফেলবে রে। রান্না শেষে খাওয়ার সময় আরে আরে, এত খাবার কে রান্না করেছে? এত তরকারি একসঙ্গে কেউ রান্না করে নাকি? আরে কে খাবে মানে? বাবা আমিই তো খাবো। এই তুমি আর একটাও কথা বলবে না, চুপচাপ খেয়ে চলে যাও। আমি জামাইয়ের জন্য সব রান্না করেছি, তোমার না পোষালে তুমি খেও না, ঝামেলা শেষ। আসলে বাবা, আমি বাড়িতে প্রত্যেকদিন মাছ মাংস দিয়ে ভাত খাই, তাই এসব খেতে আমার কোনো অসুবিধেই হবে না। জামাইয়ের এমন চাপাবাজি শুনে শ্বশুর মনে মনে বলে, ঢং দেখে পাচ্ছি না জীবনে কোনোদিন মাছ মাংস খেয়েছে কিনা, তাই তো সন্দেহ হচ্ছে। আবার বলে প্রতিদিন মাছ মাংস খাই আমি, যত সব। জামাই রাতে হাঁটাহাঁটি করতে বের হয়। তারপর অন্ধকারে জামাই একজন লোককে সিগারেট খেতে দেখতে পায়। অন্ধকারে কে দাঁড়িয়ে আছে সেটা জামাই বুঝতে পারে না। তারপর জামাই সেই লোকটার কাছে যায়। তো ভাই, আপনি তো সিগারেট খাচ্ছেন, দেন তো একটা টান দেই। সিগারেট কিনতে গেলে আবার টাকা খরচ করতে হবে, তাই আর না কিনে আপনারটার থেকেই টান দেই। ওরে ওরে, ফালতু জামাই কোথাকার! আমি তোর শ্বশুর, দেখে শুনে কথা বলতে পারিস না? ছ্যাঁচড়া জামাই কোথাকার! তোবা তোবা, বাবা আপনি মাফ করবেন। শালার জামাই, এই সিগারেটটা অর্ধেক এখন খাবো আর বাকি অর্ধেকটা আমি পরে খাবো। তোকে কেন দেবো রে শালা কিপটে জামাই কোথাকার! সিগারেট কিনতে টাকা লাগে না বুঝি? মা, মা, এদিকে এসো। কি হলো রে মা? দেখো না, তোমার জামাইয়ের কত জ্বর হয়েছে, কিন্তু ও ডাক্তারের কাছে যেতেই চাইছে না। কি হলো বাবা? যাও যাও,
ডাক্তারের কাছে যাও, এভাবে হেয়ালি করো না তো বাবা। না না মা, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচ হবে, আমি যাব না, এমনিতেই সুস্থ হয়ে যাব। স্বামীর এমন অবস্থা দেখে হিয়া কান্না করে ফেলে। আমার বাবাও কিপটামি করে অসুস্থ হলেও ওষুধ খায়নি, নিজের শরীরের দিকে তাকায়নি, কিপটামি করতে গিয়ে নিজের শরীরের প্রতি উদাসীন হয়ে আজ তার ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমার শ্বশুরও ছোট ছোট রোগগুলোকে এভাবে এড়িয়ে যেত, টাকা বাঁচাতে গিয়ে ছোট ছোট রোগগুলোই এখন বড় হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মামির কথা রহিম আড়াল থেকে শুনছিল। কি বললি রে মা? কি বললি এটা তুই? আমার ক্যান্সার হয়েছে আর সেটা কিনা তোরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস এতদিন? বাবা তুমি? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি যে সব শুনেছি। বাবা জামাই, তুমিও আমার মতো করে নিজের জীবনটাকে আর শেষ করো না, তাহলে আমার মেয়েটার কি হবে? আমি যে আজ আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, বাবা আপনি কাঁদবেন না, আমি আর কিপটেমি করব না। এখন থেকে আমি কিপটেমি ছেড়ে দিলাম, তবে তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত বাবা? আপনিও কখনো আর কিপটেমি করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে। এরপর রহিমের জামাই হাসতে শুরু করে। আরে আরে জামাই, আমার জামাই আবার পাগল হয়ে গেল না তো? না বাবা, আমি পাগল হইনি, আপনার এই কিপটেমি দূর করার জন্য আমরা সবাই এই নাটকটা করেছি। এক বনে সব পশু পাখি একসাথে সুখে শান্তিতে বসবাস করে। তারা শিকারের জন্য কখনো নিজেদের ক্ষতি করে না। শিকার করতে তারা অন্য বনে যেত। একদিন কি যে অবস্থা, এখন আমি কোথায় যাব? আমাকে তো বন থেকে তাড়িয়ে দিল, আর সিংহ রাজা মশাই বলেছে আমাকে যদি আর কখনো এই বনে দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। উফ, কেন যে সিংহের বাচ্চাকে শিকার করতে গিয়েছিলাম, এখন ভুলের শাস্তি পদে পদে পাচ্ছি। আমি তাহলে এখন কোন বনে যাব? শুনেছি দক্ষিণের বনে নাকি কোনো রাজা নেই, আর সবাই সুখে শান্তিতে থাকে। দেখি ওখানে গিয়ে জায়গা করে নিতে পারি কিনা। এই বলে শিয়াল দক্ষিণের বনে যায়। নতুন শিয়ালকে বনে ঢুকতে দেখে হরিণ কথা বলতে যায়। কি ব্যাপার, তুমি আমাদের বনে কি করছো? বন কি তোমাদের একার? একার না, আমরা এই বনে যারা আছি তাদের সবার। আমি অন্য বনে ছিলাম, ভাবলাম তোমাদের বনটা একটু ভ্রমণ করে যাই। ভ্রমণ করবে ভালো কথা, কিন্তু আমাদের এই বনের কোনো ক্ষতি করো না। না না, ক্ষতি করব না, বরং আমি তো বনে বনে শান্তি বিলিয়ে বেড়াই। আসলে কি জানো, আমি কোনো বনে বেশি দিন থাকি না, শান্তি বিলিয়ে দিয়েই এক বন থেকে আর এক বনে ঘুরে বেড়াই। শান্তি বিলিয়ে বেড়াও? হ্যাঁ, শান্তি বিলিয়ে বেড়াই। তবে আমাদের বনে তো কোনো অশান্তি নেই, সবাই শান্তিতেই বসবাস করছে। এটা তোমার ভুল ধারণা। এই বনের প্রায় সবাই অশান্তিতে ভুগছে, কিন্তু কেউ সরাসরি বলছে না। সবার মনেই অশান্তি। কি বলো, কিভাবে? এখন খাবারের আকাল পড়েছে, শিকারও আর আগের মতো পাওয়া যাচ্ছে না। যেখানে পেট শান্তিতে নেই সেখানে মন শান্তিতে থাকবে কি করে বলো? এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। বেশ কিছুদিন থেকে শিকারের আকাল পড়েছে। বাচ্চারা দুবেলা খেতে পারে তো একবেলা পারে না। হ্যাঁ, এজন্যেই তো তোমাদের বনে আমি শান্তি বিলিয়ে দিতে এসেছি। তুমি কি সত্যি শান্তি বিলিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি শান্তির দূত, শান্তি বিলিয়ে দেয়াই আমার কাজ। তাহলে তো খুবই ভালো হয়। আমি বনের সবার সাথে কথা বলে তোমার এই আমাদের বনে থাকার একটা ব্যবস্থা করছি। তুমি এখানেই থাকো, আমি এখনই সবাইকে বলার ব্যবস্থা করছি। এই বলে হরিণ সেখান থেকে চলে যায়। এই না আমি বুদ্ধিজীবী, আমার এত বুদ্ধি দেখে আমি নিজে নিজেই মাঝে মাঝে অবাক হই। আজ তাহলে বুদ্ধি দিয়ে নিজের একটা থাকার জায়গা করে নিলাম। আহা, কি যে আনন্দ লাগছে। এভাবে শিয়াল বনের সবাইকে বোকা বানিয়ে
বনে থাকতে শুরু করে। একদিন বনে প্রচুর ঝড় শুরু হয়। এতে বনের অনেক ক্ষতি হয়। তাই হরিণ যায় শিয়ালের গুহায়। কি গো শিয়াল মশাই, তুমি তো বলেছিলে তুমি শান্তির দূত, কিন্তু তুমি আসার পরেই তো আমাদের বনে ঝড় শুরু হলো। এখন কি বলি? না না, আমাকে হার মানলে চলবে না, বুদ্ধি দিয়েই কথা বলতে হবে। কি আর বলবো বলো, এটা হচ্ছে প্রকৃতির ইশারা। ইশারা মানে? তোমাদের বনে তো কোনো রাজা নেই। হ্যাঁ, আমাদের রাজার কখনো দরকার হয়নি, তাই আমরা কাউকে রাজা বানাইনি। হ্যাঁ বুঝলাম, কিন্তু প্রকৃতি চায় তোমরা একজনকে, মানে আমাকে রাজা বানাও। রাজা বানিয়ে রাজার মতো খাতির যত্ন করলেই তোমাদের বনে আবার শান্তি ফিরে আসবে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। কিন্তু সবাই যদি তোমাকে রাজা বানাতে রাজি না হয় তখন? তাহলে আর কি, আবার কোনো বিপদ তোমাদের বনে আসবে। না না, এমনটা হতে দেওয়া যাবে না। এমন চলতে থাকলে তো পুরো বন পশু শূন্য হয়ে পড়বে। হ্যাঁ ঠিকই বলেছ, এখন বনকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তোমাদের। তোমরা যা করবা প্রকৃতি সেটাই গ্রহণ করবে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে রাজা বানানোর দায়িত্ব আমি নিলাম। তবুও আমি বনের শান্তি ফিরে চাই। এই তো, এই হরিণকে কি সুন্দরভাবে বোকা বানালাম। এখন তো আমি হব বনের রাজা, আমার রাজত্ব চলবে এই বনে। এরপর শিয়াল বনের রাজা হয়ে যায়। এখন হাতি আসে শিয়ালের কাছে। শিয়াল রাজা, ও শিয়াল রাজা। আরে হাতি যে, তো কি ব্যাপার আমার কাছে এলে যে? আমরা তো আপনাকে বনে থাকতে দিলাম, রাজা বানালাম, কিন্তু অবস্থা তো আগের মতোই আছে। কি বলছো কি? অবস্থার তো পরিবর্তন হয়েছে। ওই ঝড়ের পর থেকে কি তোমাদের বনে আবার কখনো ঝড় হয়েছে? তা অবশ্য হয়নি। তাহলে মিথ্যা বলছো কেন? মিথ্যা বলছি না তো, দেখো আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে। না খেয়ে তো থাকবেই। যেখানে বনের রাজাই ঠিকভাবে তার খাবার পায় না, সেখানে অন্য পশুরা খাবার কিভাবে পাবে? এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাহলে এখন উপায়? উপায় তো একটাই, রাজা যদি ভালোভাবে খাবার পায় তবে পুরো বনে খাবার দিয়ে ভরে যাবে। তখন আর খাবারের আকাল পড়বে না। বুঝলে এবার? হ্যাঁ হ্যাঁ শিয়াল রাজা, সব বুঝেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এরপর থেকে বনের পশু পাখিরা শিয়ালের জন্য প্রতিদিন কোনো না কোনো খাবার শিকার করে আনতো, আর শিয়াল মজা করে সব খাবার খেত। আহা, এখন নিজেকে সত্যি সত্যি রাজা মনে হচ্ছে। আমি আগে কখনো এত আদর যত্ন পাইনি। আগের বনের সিংহ আমাকে বন থেকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছে, না হলে তো এমন সুখের মুখ আমি কখনোই দেখতে পেতাম না। তারপর শিয়াল মনের সুখে গান গাইতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভাবেই কেটে যায় অনেক দিন। একদিন কি ব্যাপার হরিণ হাতি, কেমন আছো তোমরা? আমরা ভালো নেই গো, ভালো নেই। হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ভালোই আছো। আরে কি বলো, ভালো থাকবো না মানে? গিয়েছিলাম তো সুখের দেশে, সেখানে সুখ আর সুখ। কিন্তু আমাদের এ বনেও তো আমি যাওয়ার আগে সুখেই ছিল, এখন আবার কি হলো? কি আর বলবো তোমাকে, খাবারের সংকট পড়েছে। খাবার সংকট দূর করার জন্য একজনকে রাজা বানালাম, অথচ কোনো কাজই হচ্ছে না। রাজা মানে? কাকে রাজা বানিয়েছো? এক শিয়ালকে রাজা বানিয়েছি, সে নাকি শান্তির দূত। তাকে রাজা বানালে নাকি বনের শান্তি ফিরে আসবে। কিন্তু তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে এ বনে শান্তি ফেরেনি। কি যে বলো না, শান্তি তো না, মনে হয় অশান্তি সৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদেরকে ওই রাজার জন্য প্রতিদিন খাবার শিকার করতে হয়। তাহলে তো বনের অবস্থা আসলেই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। আজ তাহলে আমি বনের রাজার সাথে একটু দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও দেখা করো গিয়ে। এভাবেই দিনটি কেটে যায়, আর বিকালের দিকে খরগোশ যায় শিয়ালের কাছে। তুমি তাহলে বনের রাজা? হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। আমি তো ছিলাম না এতদিনে এ বনে, ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, খরগোশটা আমাকে এভাবে দেখছে কেন?
এই বনে তো তোমার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে, তুমি নাকি শান্তির দূত। হ্যাঁ, ঠিকই শুনেছো। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না, কেন? কারণ বন থেকে যাওয়ার আগে বনটাকে ভালোই দেখেছিলাম, কিন্তু এখন তো দেখি অবস্থা খারাপ। বনের সবাই অশান্তিতে ভুগছে। তার মানে তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? না, সেটা বলিনি। আমি শুধু বলতে চাচ্ছি, তুমি যেহেতু বনের রাজা, তাই বনের শান্তি ফেরানোর জন্য তোমাকেই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই খরগোশ তো দেখছি অনেক চালাক, এর সাথে আমাকে বুঝে শুনে কথা বলতে হবে, তা না হলে আমাকে শান্তিতে থাকতে দেবে না। কি ব্যাপার শিয়াল রাজা, চুপ হয়ে গেলেন কেন? কি ভাবছেন না তো? না না, তেমন কিছু না। তুমি তো অনেকদিন পর বনে আসলে, বনটা ভালো করে ঘুরে দেখো, তারপর না হয় আমাকে নালিশ দিতে এসো। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা, আমি না হয় কদিন পরেই তোমার সাথে দেখা করব। এই বলে খরগোশ চলে যায়, আর খরগোশ গিয়ে হরিণ ও হাতির সাথে দেখা করে। কি গো, রাজার সাথে দেখা করে এলে? হ্যাঁ, দেখা করে এলাম তো। তোমরা তো দেখছি অনেক বোকা। আমরা বোকা মানে? কি করেছি আমরা? তোমরা যাকে রাজা বানিয়েছো সে তো একটা ভণ্ড। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি শিয়াল সম্পর্কে সব জানি। সে আগে একটা বনে ছিল, সেখানে সে যাকে পেত তাকেই শিকার করে খেত। একবার তো সিংহের বাচ্চাকে শিকার করতে গিয়েছিল, তারপর ধরা পড়ায় সিংহ রাজা এই ভণ্ডকে বন থেকে তাড়িয়ে দিয়েছে। হায় হায়, আমরা তো এসবের কিছুই জানি না। জানো না বলেই তো এই ভণ্ড শিয়ালকে রাজা বানিয়ে বসে আছো। এখন তাহলে উপায়? উপায় একটাই, এই ভণ্ড শিয়ালকে আমাদের বন থেকে তাড়াতে হবে। কিন্তু কিভাবে তাড়াবো? বনে আমরা যতজন থাকি সবাইকে আমাদের একজোট হতে হবে। আমরা সবাই একদিকে থাকলে শিয়াল ভয়ে পালিয়ে যাবে। যদি তবুও না যায় তখন? না যেতে চাইলে লাঠি তো আছেই, সবাই মিলে ওই ব্যাটাকে লাঠি পেটা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এটাই করতে হবে। তাহলে কালি ব্যাটাকে তাড়াবো। হ্যাঁ, অবশ্যই। তারপর দিনটি কেটে যায়, আর পরের দিন বনের সবাই শিয়ালের গুহার সামনে যায়। কি ব্যাপার, তোমরা সবাই দেখি আমার কাছে এসেছো, কি হয়েছে বলো তো? তুমি এখন থেকে আমাদের আর রাজা নও। আমরা তোমার সব গোপন কথা জানতে পেরেছি। তুমি একজন ভণ্ড শিয়াল। তুমি যাকে পাও তাকেই শিকার করে খাও। আমি কি তোমাদের বনের কাউকে শিকার করে খেয়েছি? শিকার করে খাওনি, কারণ আমরা তোমাকে প্রতিদিন খাবার শিকার করে দিতাম। আর তোমার সেই গোপন কথাগুলো মিথ্যা তো হতে পারে না। তুমি আমাদেরকে বোকা বানিয়ে আমাদের অনেক ক্ষতি করেছো। আমরা আর এগুলো সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, সহ্য করব না। তুমি বরং এ বন থেকে চলে যাও। তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার কে? এটা শুধু খরগোশের কথা নয়, এ বনের সবার কথা। তুমি চলে যাও এ বন থেকে। আমাদের তোমাকে লাগবে না, আর কোনো রাজাও লাগবে না। রাজা ছাড়াই আমরা ভালো থাকি। যদি না যাই তাহলে? না গেলে লাঠি তো আছেই। আমরা সবাই মিলে তোমাকে লাঠি পেটা করে বন থেকে তাড়াবো। লাঠি? আমি ভয় পাই না। ভয় পাস না? দাঁড়া, তোকে ভয় পাওয়াচ্ছি। এই বলে সবাই যেই না শিয়ালকে লাঠি দেখায়, অমনি ও মা গো, পালাই, না হলে পিঠের চামড়া থাকবে কিনা সন্দেহ। এই বলে শিয়াল দৌড়ে বন থেকে পালিয়ে যায়, আর বনের সবাই আবার আগের মতো সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।